যখন গিয়েছি সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি মাশাআল্লাহ, আমাদের চেহারা গালগুল সবই সুন্দর নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না, তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য তিনি এবং মন্ত্রী, তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। ছাত্রদের কাছে যখন গিয়েছি তাদের জিজ্ঞাসা ছিল, অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব? পেশাজীবী, ছাত্র, শিক্ষক সবার সাথে আমাদের ইন্টারেকশন হয়েছে। একটা শিশু যখন আমাদের দিকে তাকায় থাকতো, মনে হতো এই অবুঝ শিশুটি না বলা একটা জিজ্ঞাসা আমাদের দিকে ছুড়ে দিচ্ছে, আমি তো এই দেশের নাগরিক, আমি শিশু, আমাকে প্রোটেকশন দিন। আমি ঘর থেকে নিরাপদে বের হতে চাই, আবার আমি স্কুল থেকে নিরাপদে ঘরে ফিরতে চাই, আমি কি সেই প্রোটেকশন পাব? এই শিশুটির না বলা ভাষা হয়তোবা এমন ছিল যে অন্য দেশের শিশুদের মতো আমিও কি আমার মেধা বিকাশের পরিচর্যা এবং সহযোগিতা এখানে পরিপূর্ণভাবে পাব? হয়তো সেই শিশুটি অবলা ভাষার মধ্যে এমনটাও ছিল যে আমি কি একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে রাষ্ট্রের সঠিক জায়গায় যে আমার মেধার সার্ভিসটা আমি দিতে পারব। একজন শ্রমিকের কাছে যখন গিয়েছি তখন ঘাম জড়ানো শ্রমিক, সে বলেছে আমি তো আমার শ্রমের ন্যায্য মজুরি তো পাই না, মর্যাদা পাওয়া তো কল্পনার বিষয়, স্বপ্নের বিষয়, আমি কি আমার মজুরি এবং মর্যাদাটা পাব? ছাত্রদের কাছে যখন গিয়েছি তাদের জিজ্ঞাসা ছিল, অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাব, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাব? এমন একটা শিক্ষাঙ্গন কি আমরা পাব? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি তাদের চাহনি, তাদের ভাষা ছিল, আমরা কি একটু মানবিক মর্যাদা পাব? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি তার জিজ্ঞাসা ছিল, জাল যার জ্বলা তার, এ তো শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাব? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি তখন বলেছে, আমাদের তো হাঁসফাঁস অবস্থা, আমি যখন জমিতে ফসল ফলাতে যাই তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে, আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? পারি না এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচের পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে তার চাইতে দ্বিগুণ 1.5 গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাব? আমি যখন ফসল ফলালাম, ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগর না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি? তিস্তা পারে যখন গিয়েছি সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি মাশাআল্লাহ, আমাদের চেহারা গালগুল সবই সুন্দর নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না, তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে।
জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। পুরো নদীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে পাশের প্রতিবেশী দেশ থেকে যখন বন্যা তেড়ে আসে, তখন নদীর ধারণ ক্ষমতা একেবারেই নির্জীব হয়ে যাওয়ার কারণে দুকুল ভাসিয়ে আবার তাদেরকে পানিতে ডুবাইয়ে মারে। শীত মৌসুমে যখন সে ফসল ফলাবে, তখন তার চাহিদার পানি নাই। বর্ষায় যখন সে একটু আত্মরক্ষা করবে, তখন পানির তুলে ভেসে যায়। প্রতি বৎসর শত নয় হাজার হাজার ঘরবাড়ি বিলীন হয়ে যায় নদী তটে। এভাবেই তাদের জীবন চলছে। আমি ধন্যবাদ জানাই আসাদুল হাবিব দুলু সাহেবকে, সম্মানিত সংসদ সদস্য তিনি এবং মন্ত্রী। তিনি একটি আন্দোলন গড়ে তুলেছিলেন, জাগো বাহে। এই জাগা লোকগুলো এখন এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই মন্ত্রী পরিষদ, এই সরকার আমাদের সবার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে তো জাগিয়েছে তো ঠিকই, আমরা কিন্তু আমাদের দাবি এখন বাস্তবায়ন হচ্ছে দেখতে চাই। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গল্প শুনতে শুনতে মানুষগুলা ক্লান্ত। এখন আর গল্প শুনতে চায় না, এখন তারা পদক্ষেপ দেখতে চায়। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম, কে সরকারে আসবে না আসবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। আমরা যদি সে সুযোগ পাই, আমাদের প্রথম পদক্ষেপ হবে তিস্তা নদীতে প্রথম কুদালটা কুটবেন। আমরা এখান থেকে শুরু করব। সারা বাংলাদেশ কম বেশি ঘোরার সুযোগ হয়েছে। রিয়েলি তিস্তা পারের মানুষগুলার মতো এত দুর্ভাগ্য পীড়িত মানুষ আমি বাংলাদেশের কোথাও আর দেখি। অবশ্যই আমাকে তাদের কথা বলতে হবে। আমার কথা এখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি সত্বর, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ভূমিকা নেওয়া হচ্ছে, আমরা দেখতে চাই। কারো চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করব না। 20 কোটি মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 40 কোটি হাত দিয়েছে। প্রত্যেকটি হাত সরকারের পাশে দাঁড়াবে, সরকার যদি সাহস করে এই পদক্ষেপ নেয়। আমি দাঁড়াবো, সবার আগে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার,